আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি এত পরিমাণ ক্লান্ত যে কি বলবো আপনাদেরকে। আজকে ছিল 14ই এপ্রিল, মঙ্গলবার, পয়লা বৈশাখ। আপনাদেরকে তো বলছিলামই যে আমরা ঢাকা যাব পয়লা বৈশাখ এক্সপিরিয়েন্স করার জন্য। সেটা করতে গিয়েছি একদম, মানে অনেক অনেক জায়গাতে ঘুরছি, নট জাস্ট রমনা বটমূল। এটা নিয়েও একটু মজার ব্যাপার আছে। তো আজকে ওই মজার ঘটনা নিয়েই হালকা একটা ব্যাখ্যা করব। এবং আজকের ভিডিওটা আমি কিন্তু ভ্লগ টাইপের জিনিস করছি, অনেক কিছু শ্যুট করছি ওই জায়গার মধ্যে, এবং ওই জায়গার মধ্যে রিয়েল লোকেশনের মধ্যে কিন্তু আমি বেশ কিছু কথাবার্তা বলছি। তো ওইগুলো আপনি দেখতে পারবেন। তো ওইগুলো হয়তো কালকে আমি এডিট করে ছাড়বো, এবং সেখানে একটু কাটটার থাকবে, বাট ডোন্ট ওয়ারি, কাট থাকলেও ওই ভিডিওগুলোর মধ্যে আপনার এরকম থাকবে না যে যখন আমি কথা বলা শুরু করবো তখন এক নাগারে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট হয়তো কথাবার্তা শুরু করব, এবং এর ভিতরে দৃশ্যের মধ্যে হয়তো বিভিন্ন কাট থাকতে পারে। ঠিক আছে, এর তো এতটুকু থাকবে, এতটুকু অন্তত পক্ষে মানে ভ্লগের মধ্যে আমাকে একটু ছাড় দেন, কেমন? আপনারা রাগ করেন না। আচ্ছা, তো এখন আজকের ভিডিওটা আমি আসলে বিশেষ কোনো টপিক নিয়ে কথা বলবো না, এই ভ্রমণ নিয়ে একটা ট্রেলার বলতে পারেন, যে আগামীকালকে যে ভিডিওটা আসবে সেটা ট্রেলার বলতে পারেন যে আজকের ভিডিওটা। ঠিক আছে, আজকে আর আমার মানে একদম ক্লান্তি, মানে আমার শরীরটা কোনো ছাড়া দিয়েছে, বুঝছেন। আমি সাধারণত ঘুমাই হচ্ছে, আমি একটু নিশাচর প্রাণী এবং রাত জাগার একটা বদভ্যাস আছে আমার। তো আমি রাত্রেবেলা ঘুমাই হচ্ছে গিয়ে আপনার 4টা 5টার সময়। ঠিক আছে, আজান দিলে আমি আজানের পরে আমি ঘুমাইতে যাই, বুঝছেন। তো গতকালকে তো আর ঘুমাইতে পারি না, কারণ 6টার সময় আমরা একদম 6টা 10-এ আমরা রওনা দিয়ে ফেলছি। তো আমার আর ঘুমানো হয় নাই, সারাদিন সারা রাত আমার ঘুম নাই। আজকে আমি এখন জাস্ট ভিডিওটা বানাচ্ছি, এডিট করে যত তাড়াতাড়ি সম্ভব আমি জাস্ট আপলোড করে ঘুমায় পড়বো। ঠিক আছে, আমি সিরিয়াসলি খুব ক্লান্ত, বাট আই এম স্টিল স্মাইলিং। ঠিক আছে, এটা একটা ভালো ব্যাপার। ইফ আই এম স্মাইলিং দ্যাট আই এম নট ডেড ইয়েট। এই কথাটা আমি একটু আগেও ভাবছিলাম যে আমি যেহেতু হাসছি, আমি এখনও মরি নাই। ঠিক আছে, তো আমি আপনাদের সাথে একটু কথা বলে চালায় যেতে পারবো। তো আমি ঢাকায় যাওয়ার আগে কোথায় কোথায় ঘুরবো, কী কী করবো, এটা নিয়ে আমি অনেকজনের সাথে আলাপ আলোচনা করতেছিলাম যে কোথায় কোথায় যাওয়া যায়। কিন্তু আমাদের মূল টার্গেট ছিল 3টা জায়গা। ঠিক আছে, প্রথম জায়গা হচ্ছে রমনাতে, যেহেতু ওইখানে বৈশাখটা এক্সপিরিয়েন্স করা হয়। দ্বিতীয় টার্গেটটা ছিল আমরা পুরান ঢাকার মধ্যে যাব লাঞ্চ করার জন্য, এবং তৃতীয় টার্গেটটা ছিল সেটা হচ্ছে আমরা একদম লাস্ট পার্টের মধ্যে আমরা শপিং করব নিউ মার্কেট এবং নীলক্ষেতের মধ্যে। এখন প্রত্যেকটা জায়গার মধ্যে কাহিনী হয়েছে। প্রথম কাহিনী, আমরা রমনাতে গেছি বটমূল দেখার জন্য, আমরা ওই বটমূল খুঁজা পাইতে পাইতে ফাংশনই শেষ হয়ে গেছে। মানে আমরা অন্য একটা, মানে রমনার এই পুরা পার্কটা, যেটা রমনা পার্ক, যেটা এটা অনেক বড়। ঠিক আছে, তো এত বড় পার্কের মধ্যে ওই জায়গার মধ্যে 3-4টা ফাংশন হচ্ছিল আলাদা আলাদা জায়গার মধ্যে, যেহেতু অনেক বড় পার্ক। তো আমরা 1-2টা ফাংশন দেখা ফেলছি, ওইখানে শ্যুট করে ফেলছি। আমরা খালি ভাবতেছি, আচ্ছা আমরা না টেলিভিশনের মধ্যে বট গাছের নিচে অনেক মানে মানুষজন এটা সেটা করতে দেখতাম, বিভিন্ন পারফর্ম করতে দেখতাম আর্ট। তো ওই বট গাছ কই? তারপর যখন জিজ্ঞেস করতে করতে যাইতেছিলাম তখন মানে 10টা বেজে গেছে, আর ততক্ষণে মেইন ফাংশন শেষ হয়ে গেছে। ওরা মানে স্টেজ মেজ গুছাই ফেলতেছে, এরকম অবস্থা। ওকে, মানে হয়তো নেক্সট ইয়ার এইবারে হয়তো টেলিভিশন দেখে, আমি অবশ্য টিভি দেখে কি, হয়তো ওই নিউজ পেপারও পড়ে কে, হয়তো ওই নিউজ চ্যানেল দেখে দেখে আমাকে হয়তো একটু ওই দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে টাইপ জিনিস করতে হবে। আর এরপরে যেই পুরান ঢাকার ব্যাপারটা, এটা মোটামুটি ভালো হয়েছে না, এটার মধ্যেও একটু খারাপ আছে। একটা জিনিস আছে, আমার প্ল্যান ছিল হাজির বিরিয়ানি খাবো, কারণ এটা তো খুব ফেমাস, এবং এটা নিয়ে আমি কথা বলছি ভিডিওর মধ্যে। তবে আমি পার্সোনাল হেট দিব না। হাজির বিরিয়ানির মধ্যে আমি একটু মন্তব্য করি, আপনারা আমার শত্রু না, আমি আপনাদের খাবার খাইও নাই, আপনারা খুবই ফেমাস। কিন্তু আমি আমার এক দুলা ভাইয়ের কাছ থেকে, যিনি কিনা বেশ ভোজন রসিক একটা মানুষ, উনি আমাকে বলছিল যে হাজির বিরিয়ানি এই মুহূর্তে নামের জন্য টিকে আছে, ওনার রেসিপি নাকি চেঞ্জ হয়েছে, ওনার স্বাদটা অ্যাকচুয়ালি আগের মতো আর নাই। আমি যেহেতু খাই নাই, আমি সেটা মন্তব্য করতে পারবো না। কিন্তু আমার দুলা ভাই অ্যাকচুয়ালি আমাকে 2টা সাজেস্ট করছিল, 2টা আলাদা আলাদা রেস্টুরেন্ট সাজেস্ট করছিল। একটা হচ্ছে হানিফ, এরপরে হচ্ছে নান্না বিরিয়ানি। হানিফ বিরিয়ানি, নান্না বিরিয়ানি। অ্যান্ড আমি খাই নাই, বলতে পারবো না কোনটা ভালো কোনটা খারাপ, বাট দোকানের কাস্টমার দেখে আমি এতটুকু এই অবস্থাতে আমার সিদ্ধান্ত নিয়ে আসতে পারছি যে হানিফের মধ্যে অনেক ভিড় ছিল, এবং নান্নার পাতিলের গন্ধ ভালো ছিল।
হাজির বিরিয়ানির মধ্যে মানুষজন আমি কম দেখতে পারছি, ঠিক আছে। আমি মোটেও আপনাদের শত্রু না, হাজির বিরিয়ানির কর্তৃপক্ষ যদি থাকেন, আমি আপনাদেরটা খাইও নাই। যদি আমি খাই হয়তো আমার পার্সপেক্টিভটা চেঞ্জ হতে পারে, আমি এটা বিশ্বাস করব। আপনাদের রেসিপি হয়তো আপনি চেঞ্জ করেন নাই, আপনারা চেঞ্জ করেন নাই, সেটাই সেই অথেন্টিক হাজির বিরিয়ানিটাই হয়তো আছে। আমি এটা বিশ্বাস করব যে আমার দুলাভাই যেটা বলছে যে আপনারা রেসিপি চেঞ্জ করছেন, আগের চেঞ্জ মানে আগের জিনিসটা, আগের স্বাদটা নাই আপনার। আমি বিশ্বাস করতে চাই যে আপনাদের অথেন্টিক জিনিসটা হয়তো অন্য কোনো একটা জায়গায়, এবং উনি হয়তো অন্য একটা জায়গাতে খাইছে। আমার আপনাদের প্রতি কোনো শত্রুতা নেই, আপনি কিন্তু আমাকে কোনো মানে সু করে দিয়েন না, ঠিক আছে। আমাকে কিন্তু অফিস আদালতের মধ্যে কোনো কেস মামলা মোকদ্দমা করে দিয়েন না, ঠিক আছে। তো বাট হানিফের মানে অ্যামেজিং টেস্ট, ঠিক আছে। বিশেষ করে ওদের বোরহানি ব্রিলিয়ান্ট। জাস্ট একটা দোষ না, এটা দোষ বলা যায় না, কারণ ওরা একদম রিয়েল টাইম বানাচ্ছিল তো বোরহানি, তো ওরা ফ্রিজে রাখার সুযোগ পায় নাই। ওখানে যদি কিছু বরফের টুকরা থাকতো, একটু ঠান্ডা যদি হতো, জমে পুরা খুব মজা হতো তখন। তো মানে এটা ছিল পুরো ঢাকার মধ্যে একটা জিনিস যে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমরা হাজির বিরিয়ানি থেকে আমরা ওই হানিফ বিরিয়ানিতে মুভ করে ফেলছি, হুইচ ওয়াজ এ গুড ডিসিশন আই বিলিভ। এরপরে যে এরপরে আমরা চলে গেছি তারা মসজিদের মধ্যে। এখন এইখান থেকে রমনা থেকে আমরা পুরান ঢাকাতে চলে আসছি। পুরান ঢাকা থেকে আমরা কোন জায়গাতে যাব এটা আমাদের কাছে কোনো প্ল্যানই ছিল না। মানে আমাদের প্ল্যান তো ছিল দুপুরবেলা লাঞ্চ করব এবং বিকালবেলা বা সন্ধ্যার দিকে আমরা নিউ মার্কেট এবং নীলক্ষেতের মধ্যে করব, শপিং করব। এর মাঝামাঝি সময় লাঞ্চ তো করব 1টায় বা লাঞ্চ তো করব 12টা 12:30টায়। এরপরে বিকাল 4টা পর্যন্ত আমরা কি করব এটার কোনো প্ল্যানই ছিল না আমাদের। তো অবশ্য পুরুষ বা ছেলেদের অ্যাকচুয়ালি প্ল্যানের দরকার পড়ে না, ওরা রাস্তায় বের হইলেই প্ল্যান বের হয়ে যায়। হ্যাঁ, তো একদম এই জিনিসটার চাক্ষুষ উদাহরণ পাইছি আমি জাস্ট ম্যাপটা দেখছি এবং দেখতেছি যে এর আশেপাশে কি আছে। তারা মসজিদ পাইছি, আমি বলছি যে তারা মসজিদে চলো। যেহেতু আমাদের কাছে কোনো প্ল্যান নেই, প্ল্যানটা আমি বানাইতেছি, ইমিডিয়েট বানাইতেছি। তারা মসজিদে গেলাম। ও মাই গুডনেস, কি সুন্দর একটা মসজিদ। এবং এখন কিন্তু বর্তমানে কিন্তু ওইখানে আপনার এসি লাগায়া খুব আরও বেশি খুব আরামদায়ক একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এবং ওই মুস্তাকিম কিন্তু খুব সুন্দর করে ওই জিনিসটা শ্যুট করছে। এবং লোকাল একজন মুয়াজ্জিন মুস্তাকিমকে অনেক ইনফরমেশন দিয়ে সাহায্যও করছে। সো আমি ওর চ্যানেলে যদি সেটা আপলোড করে, আমি সেটা লিঙ্ক হিসাবে বা ভিডিওটা যদি দেওয়া যায় তাহলে সেই জিনিসটা আমি দিয়ে দিব, ঠিক আছে। আপনারা ওর ভিডিওতে ওর চ্যানেলের মধ্যে একটু চেক আউট করেন। তারপর মানে তারা মসজিদে থাকতে থাকতে মুস্তাকিম যখন শ্যুট করতেছিল তখন আমি আবার গুগল ম্যাপের মধ্যে ঘাটাঘাটি করতেছি। তারা মসজিদ তো শেষ, নামাজটা আমরা ওই জায়গার মধ্যে জোহরের নামাজটা ওইখানে পড়লাম। এরপরে কি, এটা তো 1:30 2টা বাজা গেল, 3টা বাজা গেল। 3টা থেকে এই 5টা 6টা পর্যন্ত আমরা কী করব? 5টা পর্যন্ত আমরা কী করব? আমাদের তো এই বিকাল পর্যন্ত থাকতে হবে। তখন আমি দেখলাম যে আশেপাশে বড় কাটরা ছোটো কাটরা নামের জিনিস আছে। আই ডোন্ট নো ওইটা কি, মেবি কোনো এলাকা। এর পাশে আছে লালবাগ কেল্লা, তার পাশে এদিক দিয়ে ঘুরা যদি যাই তাহলে আজিমপুর চলে আসে, এবং সেই আজিমপুর থেকে যদি আরেকটু ঘুরি তাহলে আমরা চলে আসি নিউ মার্কেট এবং নীলক্ষেতের মধ্যে। মানে পুরো একটা সার্কেল হচ্ছে, ওইটা পুরো একটা সার্কেল হচ্ছে। ভেরি গুড। আমি আপনাকে এই জিনিসটা রেকমেন্ড করে যাচ্ছি যে আপনি যদি ঢাকাতে ঘুরতে যেতে চান এই সার্কেলটার কথা মনে রাখেন। কোথা থেকে কোথায়? রমনা পার্ক থেকে আপনি যাবেন হচ্ছে পুরান ঢাকা থেকে যাবেন হচ্ছে তারা মসজিদে, তারা মসজিদ থেকে আপনি যাবেন হচ্ছে লালবাগ কেল্লা থেকে যাবেন আজিমপুর থেকে যাবেন হচ্ছে নিউ মার্কেট এবং নীলক্ষেত। এবং এরপরে যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনি যেতে পারেন কার্জন হল বা ওই জায়গাটার মধ্যে টিএসসি, হ্যাঁ ওই সব জায়গাতে যেতে পারেন, ঢাকা ভার্সিটির ভিতরে যেতে পারেন, কারণ ওইটাও সার্কেলের মধ্যে থাকে। কিন্তু আমাদের কাছে সময় ছিল না। বাট আপনার কাছে যদি রাতের সময় থাকে এবং যদি কোনো ফেস্টিভ্যাল চলে, আপনি ডেফিনেটলি ঢাকা ভার্সিটিতে থাকতে পারেন বলতে ওইখানে একটু এনজয় করার জন্য যেতে পারেন, কারণ ওই জায়গার মধ্যে অ্যাকচুয়ালি অনেক কিছু হতে থাকে। আজকেও বৈশাখ উপলক্ষে অনেক কিছু হচ্ছিল, আমরা সেটা এনজয় করতে পারিনি শর্ট অ্যামাউন্ট অফ টাইমের জন্য। তো আমি যেটা বলতেছিলাম, তো তারা মসজিদ থেকে আমরা ছোটো কাটরা বড় কাটরা এটার মধ্যে রিক্সাওয়ালাদেরকে বলতেছিলাম যে ওইখানে যাবেন। তো ওনারা বললো যে ওইখানে আসলে বিশেষ কিছু নাই, ঠিক আছে। ওইখানে নাকি এটা জাস্ট এলাকা টাইপের কিছু একটা, তো ওইখানে বিশেষ কিছু দেখার মতো কিছু নাই। তো আমরা বললাম ঠিক আছে তাহলে ওইটা আমরা বাদ দিই। আমাদের কাছে এখন
কি জানি লালবাগ কেল্লা আছে, আজিমপুর কবরস্থান আছে, এবং বাদ বাকি আছে হচ্ছে কি আপনার শপিং করার জন্য নীলক্ষেত, নিউ মার্কেট। তো চলেন লালবাগ কেল্লাতে যাই। কড়া দুপুরের রৌদ্রের মধ্যে আমরা লালবাগ কেল্লার মধ্যে গিয়ে শ্যুট করে আসছি, ঘাম পড়তে পড়তে, মানে ডিহাইড্রেশনের চূড়ান্ত লেভেলে গিয়ে আমরা শ্যুট করছি, বুঝছেন। মাথার এদিকে রোদ চুম্মা দিতেছে আমাকে, বুঝছেন। ওই জায়গার মধ্যে ঘামতে ঘামতে আমি করতেছিলাম, শ্যুট করতেছিলাম এই অ্যাকশন ক্যামেরাটা দিয়া, মানে কি যে বলবো। তো আমি দেখলাম যে ওইটা অনেক বড়, ঠিক আছে। এইটা আমি কোনো স্পয়লার টয়লার দিব না, অলরেডি, মানে স্পয়লার দেওয়ার কী আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যারা পড়ছেন তারা জানেন এটা কি, এটা স্পয়লারের কী আছে এটা। বাট আপনারা দেখেন, এটা আমরা যখন ভিডিওটা আপলোড করব তখন আপনি দেখেন। তো লালবাগ কেল্লা থেকে আমরা চলে গেলাম, আচ্ছা বারবার রিপিট করার কোনো দরকার নেই, কারণ যতগুলো জায়গা দেখছিলাম তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে হচ্ছে এই কবরস্থানটা, আজিমপুরের কবরস্থানটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এটার কারণ আমি আমার ভ্লগের মধ্যে দেখবেন, ওইখানে লক্ষ লক্ষ মানুষের কবরস্থান, লক্ষ লক্ষ মানুষের। এবং আমি এটা যেটা শুনছি, ওইখানে নাকি মানে আশেপাশের স্থানীয় মানুষ যারা আছে যদি কবর দিতে চায়, ওই কবরের মাটিটা বা জমিটা কেনার জন্য 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়া কিনা নেয় অনেক অনেক মানুষজন। তো এক্সপেন্সিভ ব্যাপার স্যাপার ওই জায়গার মধ্যে একটা কবর, একটা মাটি কেনার জন্য। এবং কবরের 3টা সাইজ আছে, একটা হচ্ছে ছোট সাইজ, একটা হচ্ছে মাঝারি সাইজ, একটা হচ্ছে বড় সাইজ। কাহিনী আছে ওখানে। তো কিন্তু কবরস্থান যে আমি কোনো কথা বলবো না, কারণ ওই জায়গার মধ্যে খুব গুছায় আমি একটা কথা বলছিলাম, সেই জিনিসটা আপনি একটু শুনেন। সেটার মধ্যেই আমি খুব বিস্তারিতভাবে আমার একটা মনোভাব উপস্থাপন করছি। আর এখন আমি আমার রুমের ভিতরে যদি বসে আমি কথাটা বলি, আপনি হয়তো মজাটা পাবেন না বা পুরো জিনিসটা বুঝতে পারবেন না। ওই জায়গার মধ্যে কবরস্থানের মধ্যেই আমরা শ্যুট করছিলাম, আল্লাহ মাফ করুক। বাট ওই জায়গাটা দেখলে আপনি জিনিসটা বেশি ফিল করতে পারবেন। আর এরপরে আমরা চলে গেলাম শপিংয়ের জন্য। এইখানে হয়েছে আরেক কাহিনী। মঙ্গলবারে নিউ মার্কেট, নীলক্ষেত এইসব কিছু বন্ধ থাকে। খুব বড় ধরনের একটা মারা খেয়ে ফেললাম। তো যাই হোক, নিউ মার্কেট যদিও বন্ধ ছিল, নীলক্ষেতও যদিও বন্ধ ছিল, কিন্তু নীলক্ষেতের সাইডে যেই ফেরিওয়ালা না, যেই ফুটপাতে যেই দোকানগুলো বসে ওরা ঠিকই খোলা ছিল। বাই দ্য ওয়ে ফুটপাতে দোকান খোলা ছিল, ঠিক আছে। আপনারা বলেন যে ফুটপাত কিন্তু ক্লিন হয়ে গেছে, এখন সরকার কিন্তু খুব স্ট্রিক্ট। আমি শুধুমাত্র নীলক্ষেতের কথাই বলতেছি না, আমি গুলিস্তানের মধ্যে অনেক কমছে, মানে দেখার মতো, চোখে পড়ার মতো কমছে মানুষ। ফেরিওয়ালা বলতে গেলে নাই, ঠিক আছে। হয়তো 10% বা 20% দুঃসাহসী ফেরিওয়ালা ওই জায়গার মধ্যে বসে আছে, বাকি 80% অ্যাকচুয়ালি নাই। কারণ গুলিস্তান নামার পরেই সাধারণত আমরা ওই বাচ্চালন 100, দেখালন 100 এই ধরনের কথাবার্তা শুনতে থাকি। এইবারে আমরা ওই জিনিসগুলো আর শুনি নাই, ঠিক আছে। খুবই একটা ক্লিন একটা এনভায়রনমেন্টের ভিতর দিয়ে আমরা পুরো জিনিসটা গেছি। তবে যখন আমরা আসছিলাম, ঠিক আছে, তখন আমরা, আচ্ছা এটা একটু পরে বলি, নীলক্ষেতের মধ্যে আমরা কী কিনছিলাম। আমি তো বলছিলাম যে আমি নিউ মার্কেট থেকে কড়াই কিনবো আম্মুর জন্য, সেটা আর কিনতে পারি নাই, শেট। কিন্তু ফাইন, আমি নীলক্ষেত থেকে কিছু বই কিনতে পারছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাই। আমার কাছে প্রথম বই হচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ইকিগাই। এটা আমি খুবই আগ্রহ করে কিনছিলাম। বুক রিভিউ আমি দেব না, বাট আপনার জীবনে আসলে কি করা উচিত, আপনার কি আগ্রহ আছে, আপনি কোন জিনিসটা করতে ভালোবাসেন এবং কোন জিনিসটা করলে আপনি টাকা পাবেন, এই ধরনের জিনিস নিয়ে এই বইটা লেখা, ইকিগাই। ছোট একটা বই, চিকন একটা বই। এরপরে কিনছি এটা হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, মানে আপনাকে আমি ইনফ্লুয়েন্স করে ফেলবো কোনো একটা জায়গাতে, কোনো একটা বিষয়ে। আপনার কাছে যত জায়গা জমি আছে সব আমার নামে লিখে দেবেন। তো এই ধরনের জিনিসটা, বাট এটা আমি খুব আগ্রহ, ইকিগাই এবং হাউ টু ইনফ্লুয়েন্স এই পিপল, এই দুইটা বই হচ্ছে আমার সবচেয়ে মানে পছন্দের বা সবচেয়ে আগ্রহ করে আমি এই দুইটা বই কিনছি, ঠিক আছে। তো এটা আমি বলবো না, আমি পড়বো। আমি এটার রিভিউ বা এটার কি বলে অডিও বুক শুনছি, বাট তারপর। আচ্ছা, এরপরে হচ্ছে প্রিজনার্স অফ জিওগ্রাফি রিলেটেড খুবই খুবই ভালো একটা বই এটা, এবং অনেকেই এই জিনিসটাকে আমাকে রেকমেন্ড করছিল।
ইনক্লুডিং সাদমান সাদিক ভাইয়া, মানে ওনার সাথে সরাসরি না, মানে উনি যেই বুক রিভিউগুলো দেয় ওইখানে বলছিল যে এটা পড়ার জন্য এটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা জিনিস জিওগ্রাফি বোঝার জন্য, এবং এক একটা মহাদেশের মধ্যে কোন জায়গাতে কী আছে, পাওয়ার প্লেটা কীভাবে হয় সেই জিনিসটা বোঝার জন্য দিস ইজ অ্যাকচুয়ালি এ ভেরি গুড বুক। এরপরে সাদমান সাদিক ভাই একটা ভিডিওর মধ্যে মানে কি বই পড়তে হবে এটা বলতে গিয়ে উনি একদম প্রথম 10 সেকেন্ডেই বলছে যে আপনার যদি বই পড়ার বা আমি কি পুরো ভিডিও যদি দেখার সুযোগ না থাকে বা দেখার যদি ধৈর্য না থাকে, আপনি জাস্ট এই বইটা দেখেন, দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। আপনি জাস্ট এই বইটা কিনেন, এই বইটা পড়া জাস্ট চলে যান, ঠিক আছে? জাস্ট আপনাকে আর পুরো ভিডিও দেখতে হবে না। তো আমি এই জিনিসটা তো কিনবো ভাবছি, এবং ওইখানে আমি এটা কিনে নিয়ে আসি, ঠিক আছে? দিস ইজ অ্যাকচুয়ালি এ গুড বুক। সরি, পড়ে গেছে এটা, দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। আই থিঙ্ক আমি খুবই মজা পাবো, তো এটা রাখলাম। এরপরে আরেকটা কিনছি, এটা আমার উইশ লিস্টে ছিল না, ঠিক আছে? ওই দ্য প্রিজনার্স জিওগ্রাফি, যেটা এটাও আমার উইশ লিস্টে ছিল না, আমি জাস্ট ওইখানে গিয়ে শখের বসে কিনে নিয়ে আসি। আরেকটা যেটা ছিল না উইশ লিস্টে সেটা হচ্ছে সেপিয়ান্স। তো সেপিয়ান্স হচ্ছে এটা কিন্তু খুবই মোটা বই, সবগুলোর বইয়ের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মোটা বই, কিন্তু 300 টাকায় পেয়ে ফেলছি, তো লোভ সামলাইতে পারি নাই। 300 টাকা এই মোটা বইয়ের জন্য আই থিঙ্ক ইটস এ গুড ডিল। তো সেপিয়ান্স যেটা আমি খালিদ ফারহান স্যারের বইয়ের মধ্যে আমি ওনার একটা বুক রিভিউর মধ্যে পাইছি যে সেপিয়ান্স হচ্ছে মানে একদম পাথর যুগ থেকে শুরু করে আমাদের বর্তমানে যেই যতগুলো রেভলিউশন হয়েছে, পাথর থেকে যখন আগুন হয়েছে আগুন যুগ, তারপর ওখান থেকে যখন ইলেকট্রিসিটি উৎপন্ন হয়েছে সেই যুগ, তারপর যখন মাইক্রোচিপ তৈরি হয়েছে, মানে একদম ওল্ড এরা থেকে বর্তমান মডার্ন এরা পর্যন্ত যেই যুগগুলো চলছে, যেই জার্নিগুলো চলছে, ওইটা এই সেপিয়েন্সের মধ্যে লেখা আছে, উইচ ইজ অ্যাকচুয়ালি রিয়েলি ইন্সপায়ার মি টু রিড দিস। এটা যদিও অনেক বড় বই, মোটা বই, আমি মোটাও এখন ধরবো না, আমার আগে ইংরেজি বইয়ের অভ্যাস করতে হবে। আরে পড়ে যেতেছে কেন, আই সো সরি। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, এই বইগুলো কিনা আমার এই জায়গাতে বই খরচ হয়েছে মেবি 950 টাকা, ঠিক আছে? এতগুলো বই, 1টা 2টা 3টা 4টা 5টা বই কিনছি, 950 টাকা খরচ হয়েছে। আরও কিছু বই কেনার লোভ আমি সামলাইছি কোনোভাবে, আর স্পেসিফিক কিছু বই আমি আসলে পাইও নাই, যেহেতু নীলক্ষেত বন্ধ ওই দিন, তো একদম বাইরে যারা বসেছিল ফেরিওয়ালারা, ওদের কাছে সব বই ছিলও না, তো আমি যতটুকু পাইছি জাস্ট আনছি। মেবি যদি খোলা থাকতো তাহলে আমি অবশ্যই ওই জায়গাতে পাবো। নীলক্ষেতের মধ্যে আপনি যাবেন কিন্তু একটা বই পাবেন না, দিস ইজ নট পসিবল, আই রিপিট দিস। আপনি নীলক্ষেতের মধ্যে যাচ্ছেন এবং কোনো একটা বই খুঁজতেছেন, সেই বইটা পাবেন না, এইটা হতেই পারে না। দুনিয়ার মধ্যে কোনো একটা বই আছে, সেটা নীলক্ষেতে পাবেন না, এই জিনিসটা হতে পারে না। কেন আমি বলি, নীলক্ষেতের মধ্যে আপনার যদি কোনো বই আনকমন থাকে, ওরা সেই বইগুলোকে প্রিন্ট করে ছাপায় গরম গরম আপনাকে দিয়ে দিতে পারে। এরকম এক একটা প্রিন্টিং হাউস কিন্তু ওই জায়গার মধ্যে আছে। তো কোনো একটা বই যদি ইন্টারনেটে থাকে, সেই বইটা আপনার হাতে চলেই আসবে, ঠিক আছে? তো নীলক্ষেত থেকে আসলে বই আপনি চান, কিন্তু আপনি খালি হাতে ফিরবেন, এরকম হয় না। তো আচ্ছা, এবার ফেরিওয়ালা টপিকে আসি। ফেরিওয়ালা কিন্তু আমি যখন আসতেছিলাম সন্ধ্যার সময়, তখন দেখতেছিলাম রাস্তার মধ্যে ফেরিওয়ালা মামারা কিন্তু বসেই ছিল, এবং বিশেষ করে বাইতুল মোকাররমের সাইডে পাশে কিন্তু অনেক ফেরিওয়ালা ছিল, মানে অনেক মানুষ ওই জায়গার মধ্যে কেনাকাটা করতেছিল। এরপর আস্তে আস্তে যখন গুলিস্তানের দিকে যাচ্ছিলাম, তো ওইখানের মধ্যেও কিন্তু অনেকগুলো মানুষজন কেনাকাটা করতেছিল, ঠিক আছে? একদম পুরা জায়গা জুড়ে না, বাট একটা গলির মধ্যে পুরাটা জায়গা অনেক মানুষজন কেনাকাটার মধ্যে ব্যস্ত ছিল। তো মেবি সন্ধ্যার পরে বা জিনিসগুলো একটু হয়ে যায়, মানুষজন হয়তো কথাবার্তা মানে না। আচ্ছা, আমি পরবর্তীতে হয়তো আগামীকালকে বা তার পরের দিন হয়তো আমি একটা নতুন ভিডিও বানাবো, যেখানে আমি বলবো যে প্রত্যেকটা জিনিসের তো ভালো খারাপ থাকে। তো এখানে যে মানে এই মামাদেরকে, ফেরিওয়ালা মামাদেরকে যে উঠায় দিল, তো ওনাদের পার্সপেক্টিভ থেকেও আমি কিছু কথা বলবো, এবং ওনাদেরকে উঠায় দেওয়ার কারণে যে ভালো ভালো দিক হয়েছে ওইটা সম্পর্কে আমি কথা বলবো। কারণ ওনারা তো ইলিগালভাবে আসে, তো এটা নিয়ে একটা ডিবেট ডেফিনেটলি চলবে। ইলিগালভাবে আসে, তারপর ওনাদেরকে উঠায় দেওয়া, এইটাই হচ্ছে মূল জিনিস। কিন্তু তারপরও ওনারা খুব কম দামে আমাদেরকে বিভিন্ন জিনিস দিচ্ছিল, যেটার মাধ্যমে আসলে আমরাই উপকৃত হচ্ছিলাম, ওনারাও উপকৃত হচ্ছিলো, জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছিল।
তো এর মধ্যে ব্যাক অ্যান্ড ফোর্থ কিছু কাহিনী আছে। তো আমি দুই পক্ষের দুই পার্সপেক্টিভ থেকে কথা বলার একটা চেষ্টা করব ভবিষ্যতের মেবি আগামীকালকে তো না, আগামীকালকে ভ্লগ আসবে, তো পরবর্তী একটা ভিডিওর মধ্যে আমি হয়তো এই সম্পর্কে একটু কথা বলবো, আমার চিন্তাধারাটা একটু ব্যক্ত করব। আমার চিন্তাধারা ভুল হতে পারে, যদি ভুল হয় আপনি প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার যে কোনো চিন্তাধারা ভুল চিন্তাধারা, আমি কিন্তু আই এম ওপেন টু ইট, আই এম ওপেন টু লিসেন, যে আপনি কি বলতে চান, ঠিক আছে? আমি গঠনমূলক সমালোচনা সহ্য করতে পারি। সো আজকের মতো এই পর্যন্তই। 20 মিনিট হয়ে গেছে। একটা মানুষ ক্লান্ত থাকার পরও 20 মিনিট কেমনে রেকর্ড করে? মাই গুডনেস। বাই, আসসালামু আলাইকুম।